জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না বললেন প্রধানমন্ত্রী। রাইড শেয়ার মোটরসাইকেলে দিনে মিলবে 5 লিটার তেল। ব্যক্তিগত উপদেষ্টাকে মন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চান জামায়াত আমির। আবারও বাড়ল সোনার দাম। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন 8 সরকারি কর্মকর্তা। অভয়নগরে র্যাবের অভিযানে 12 ককটেল সহ সন্ত্রাসী গ্রেফতার। ভবখালী কবরস্থানের গেট নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত 6। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন বনানীর টি&ডি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান। তিনি বলেন, সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তাই সবাইকে ধৈর্য রাখার আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হয়েছে। 1 মাসের কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। রাইড শেয়ারিং সেবায় যুক্ত মোটরসাইকেল চালকদের জন্য নতুন সুবিধা ঘোষণা করেছে সরকার। এখন থেকে মহানগর এলাকায় রাইড শেয়ারিংয়ে ব্যবহৃত মোটরসাইকেলগুলো প্রতিদিন সর্বোচ্চ 5 লিটার পর্যন্ত অকটেন বা পেট্রোল সংগ্রহ করতে পারবে। মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা বজায় রাখতে কিছু শর্ত মেনে এই সুবিধা দেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় চালককে অবশ্যই তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ থাকা ক্রয় রসিদ সংগ্রহ করতে হবে। পরিবর্তিতে আবার তেল নেওয়ার সময় আগেরবার কেনা তেলের মূল বিল বা রসিদের কপি পাম্পে জমা দিতে হবে। এছাড়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের ব্যক্তিগত তথ্য সংশ্লিষ্ট রাইড শেয়ারিং অ্যাপের ডাটাবেস থেকে যাচাই করার পরই ফিলিং স্টেশনগুলো তেল সরবরাহ করবে। বিপিসি জানিয়েছে, আপাতত এই সুবিধা শুধুমাত্র মহানগর এলাকার রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য প্রযোজ্য হবে। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান। তবে অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনুরোধ জানিয়েছে বিরোধী দলীয় নেতা। এ বিষয়ে গত 22 ফেব্রুয়ারি এই মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে জামায়াতের আমির। চিঠিতে বিরোধী দলীয় নেতা বলেন, অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দক্ষতার সঙ্গে কূটনৈতিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাষ্ট্রগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে তার দক্ষতা ও পেশাদার নেটওয়ার্ক রয়েছে। এর মাধ্যমে তিনি জাতিসংঘ, কমনওয়েলথ, এশিয়ান আঞ্চলিক ফোরাম, ইউরোপীয় ইউনিয়ন, এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে জামায়াতে ইসলামের পক্ষে বাংলাদেশ তথা রাষ্ট্রের জন্য দ্বিপাক্ষিকীয় সম্পর্ক বিচক্ষণতার সঙ্গে জোরদার করতে সক্ষম হয়েছেন। দেশের বাজারে সোনার দাম ফের বৃদ্ধি পেয়েছে। 24 ঘন্টার ব্যবধানে দাম কমানোর পর এবার বাজুস ভরিতে ৩,২৬৬ টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2,68,214 টাকা নির্ধারণ করেছে। নতুন দাম আজ সকাল 10টা থেকে কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার পিওর গোল্ড মূল্য বেড়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেট 2,68,214 টাকা প্রতি ভরি, 21 ক্যারেট 2,56,025 টাকা প্রতি ভরি, 18 ক্যারেট 2,19,458 টাকা প্রতি ভরি, সনাতন পদ্ধতি 1,79,159 টাকা প্রতি ভরি। এর আগে গত 9 মার্চ দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 3,266 টাকা কমিয়ে 2,64,948 টাকা নির্ধারণ করা হয়েছিল। বাজুসের তথ্য অনুযায়ী চলতি বছর এখনো পর্যন্ত দেশের বাজারে 39 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 25 বার দাম বাড়ানো হয়েছে এবং 14 বার কমানো হয়েছে। 2025 সালে দেশের বাজারে মোট 93 বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।
সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ 8 কর্মকর্তা। তাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 15 মার্চ। যদিও 3 দফা পরিবর্তনের পর এদিন চূড়ান্ত করা হয়। তাদের মধ্যে প্রকল্পটির প্রকল্প পরিচালকও রয়েছেন। 8 জনের সরকারি সফরের অফিসিয়াল প্রোগ্রামের নাম হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং HVAC সিস্টেম ট্রেনিং। এদিকে যে প্রকল্পের খরচে এসব কর্মকর্তা যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেই প্রকল্পের কাজের অগ্রগতি আশানুরূপ নয়। প্রকল্পের ব্যয় 2 দফায় বাড়িয়ে 2,388 কোটি টাকা থেকে 3,443 কোটি টাকা করা হয়েছে। অন্যদিকে যে HVAC সিস্টেম সম্পর্কে প্রশিক্ষণ নিতে কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, IMEDর প্রতিবেদনে বলা হয়েছে সেই সিস্টেমের কাজ রয়েছে শেষ পর্যায়ে। এর বাইরে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী EM আশরাফুল হক এ সফরে গেলেও তার চাকরির মেয়াদ কয়েক মাসের মধ্যেই শেষ হবে। এছাড়া যে সকল কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারা কেউই সরাসরি হাসপাতাল নির্মাণ কাজের সঙ্গে সম্পৃক্ত নন। এমনকি নির্মাণ পরবর্তী রক্ষণাবেক্ষণেও তাদের সম্পৃক্ততা থাকার সুযোগ নেই। এরপরেও এসব কর্মকর্তারাই সফরে যাচ্ছেন, তাই বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের র্যাব 6 বিশেষ অভিযান চালিয়ে 12টি ককটেল সহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। অভিযানটি সোমবার সন্ধ্যা আনুমানিক 6:30টায় অভয়নগর থানার নাউলি গ্রামে পরিচালিত হয়। র্যাব 6 যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ATM ফজলে রাব্বির নেতৃত্বে পরিচালিত অভিযানে সুলতান গাজী নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নাউলি গ্রামের গাফফার গাজীর ছেলে। র্যাব সূত্রে জানা যায়, আটককৃত সুলতান গাজীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে 12টি ককটেল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ককটেল বর্তমানে র্যাব 6 হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামে কবরস্থানের গেট নির্মাণকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত 6 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, সোমবার মাগরিবের নামাজের পর মাধবখালী গ্রামের মণ্ডলপাড়া ও খানপাড়ার মধ্যে পূর্বের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। আহতদের মধ্যে খানপাড়ার মোহাম্মদ লিখন খান, জাহান খান ও আরও একজন রয়েছেন। গুরুতর আহত খান জাহানকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে মণ্ডলপাড়ার রোজিনা, নাজমা, তৃষ্ণা ও দুর্জয় আহত হয়েছেন। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। আহত লিখনের দাবি, মণ্ডলপাড়ার কয়েকজন তাদের ওপর হামলা চালায়। অপরদিকে আহত রোজিনা অভিযোগ করেন, খানপাড়ার লোকজন তাদের মারধর করেছে। খবর পেয়ে জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জীবননগর থানার অফিসার ইনচার্জ OC সোলাইমান শেখ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয় নেতারা জানান, কবরস্থানের গেট নির্মাণ ও নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে 2 পক্ষের মধ্যেই বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।